সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত। প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা শুরুতেই পরিচয় হয়ে নিই। আমার ডানে রয়েছেন ডক্টর আব্দুল আল মামুন, বিশিষ্ট সমাজ বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি সম্প্রতি সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। স্যার, আপনাকে অভিনন্দন। ধন্যবাদ। আমার পাশে রয়েছেন মিতু আক্তার, সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং একেবারে শেষে রয়েছেন রাসেল মাহমুদ, তিনি সহসমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের সবাইকে এশিয়ান টেলিভিশন স্টুডিওতে স্বাগত। আমরা যে কথা বলছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন যে কর্মসূচি, সেটি নিয়ে মূলত আজকে আমাদের এই টেবিল টকের আয়োজন। পুরো সময়ে দর্শক আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা প্রথমেই মোহাম্মদ রাসেল মাহমুদ, সহসমন্বয়ক, আপনি শুরু থেকে এই আন্দোলনের সাথে এবং ছাত্র জনতার যে বিপ্লব এবং এই যে রেনেসা পুনর্জাগরণ, সব কিছু আপনাদের চোখের সামনে, আপনাদের জীবনের বিনিময়ে, আপনাদের ত্যাগের বিনিময়ে এটি হয়েছে। আমরা পেছনের দিকে যেতে চাই না, আমরা সামনে যেটি দেখতে পাচ্ছি যে মৈত্রী সফরের মধ্য দিয়ে সারা বাংলাদেশে যে আপনাদের সমন্বয়করা নতুন কর্মসূচি ঘোষণা করেছে, সেটি একটু প্রাথমিকভাবে আপনি যদি আমাদের একটু ধারণা দিতেন। জি, ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে আজকের এই টেবিল টকের আয়োজন করার জন্য। তো আপনারা যে ব্যাপারটা খুব আগে থেকেই জানেন বা দেশবাসীও জানে, আমরা দীর্ঘদিন ধরে একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, রাজপথে লড়াই করেছি। সেই জায়গা থেকে 5ই আগস্ট আমরা, যেটাকে আমরা 36শে জুলাই বলে থাকি, সে একটা জুলাই বিপ্লবের মাধ্যমে একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। আর ছাত্র জনতার একত্রিত যে সংগ্রাম ছিল, সবাই ঐক্যবদ্ধ হয়ে যে সংগ্রাম করেছি, সেখানে আমরা একটা বিজয় লাভ করেছি। আমরা চেয়েছিলাম যে বিজয়টা আমরা পেয়েছি। আমরা জানি যে স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করা খুব কঠিন। তো সেক্ষেত্রে আমরা ছাত্র জনতা একত্রিত হয়ে যে বিজয়টা পেয়েছি, আমরা চাই না এটা আমাদের থেকে হারিয়ে যাক বা আমাদের থেকে ছুটে যাক, চলে যাক, এমন কিছু আমরা কখনোই চাই না। সো সে জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের সারা দেশব্যাপী যে জনতা ছিল, ছাত্র ছিল, তাদের সাথে আমাদের বসা উচিত, কথা বলা উচিত, একটা মতবিনিময় সভা হওয়া উচিত। সে জায়গা থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় কমিটিতে রয়েছে বা আমরা যারা রয়েছি, আমাদের মূল উদ্দেশ্য ছিল দেশব্যাপী আমাদের যে 8টা বিভাগ রয়েছে, প্রতিটা বিভাগে এবং জেলা পর্যায়ে সফর করা, যেটার আমরা নাম দিয়েছি মৈত্রী সফর। সেখানে আমাদের প্রতিনিধি যারা রয়েছে প্রতিটা জেলায়, বিভাগীয় পর্যায়ে, আমাদের সেন্ট্রাল থেকে 10 জনের একটা টিম বা 10 জনের একটা বডি সেখানে গিয়েছে, তাদের সাথে গিয়ে বসেছে, আলোচনা করেছে পরবর্তী বাংলাদেশ কিভাবে আমরা বিনির্মাণ করতে পারি, পরবর্তী বাংলাদেশটা কীরকম হবে, তাদের সাথে সেই সার্বিক বিষয় নিয়ে আমাদের আলোচনার জন্য আমাদের এই মৈত্রী সফরটা মূলত। ধন্যবাদ রাসেল মাহমুদ। আমরা মিতু আক্তারের কাছে একটু ছোট্ট করে জানতে চাইবো যে আমরা সর্বশেষ 158 জন সমন্বয়কের আমরা একটা নাম পেয়েছিলাম। আপনারা কি সেটি কোনো ধরনের প্রসারিত করেছেন কিনা, বা এখন আপনাদের সমন্বয়ক কতজন? আমাদের এখনো পর্যন্ত যে লিস্টেড 158 জনের সমন্বয় কমিটি আছে, সেটি এখনো পর্যন্ত আছে। এটি কোনো প্রসারিত বা সংকুচিত করা হয়নি এবং কোথাও কোনো কমিটি দেওয়া হয়নি। যদি এখনো পর্যন্ত কোনো জেলায় বা উপজেলায় কোনো কমিটি দেওয়া থাকে, সেটি অলরেডি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। এখনো পর্যন্ত 158 জনের যে কমিটি আছে, সেটিকে প্রসারিত করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বা কোনো কিছু এই নিয়ে আসলে কোনো কিছু বলা হয়। প্রয়োজনীয় সম্প্রসারণ বা সংকোচন করা হবে এরকম কিছু, সেটা আসলে এখনো এটা আলোচনা সময় বলে দিবে। আসলে ডক্টর আব্দুল আল মামুন, আপনাকে আবার অভিনন্দন। আপনি এই যে আন্দোলনের নেপথ্য থেকে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা ছিলেন, সব থেকে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন। ওই সময় আমরা গণমাধ্যম কর্মী যারা আমরা রিপোর্ট করতে মাঠে ছিলাম, আমরা দেখেছি আপনাদেরকে মাঠে। সেই জায়গা থেকে এখন যে শিক্ষার্থীদের নতুন মৈত্রী সফর যেটি শুরু হলো, সেখানে আমরা দেখছি যে শিক্ষার্থীদের সময়ের একটা ব্যাপার রয়েছে। শিক্ষাঙ্গনে তাদের শিক্ষার সব ঠিকঠাক রেখে মানে এই আন্দোলন চালিয়ে যাওয়া বা এই সফরগুলোকে কন্টিনিউ করা, সবাইকে একত্রিত করা এবং সামনে আগানো, আপনারা কিভাবে তাদেরকে আসলে সহযোগিতা করতে পারবেন? না, ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে অভিনন্দন জানানোর জন্য। দেখুন, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে যদি বলি, কারণ এটা কেন্দ্রীয় কমিটির থেকে সফরগুলো করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, আমরা ধারণা করছি যে 20-21 তারিখ, 22-23 তারিখে হয়তো বিশ্ববিদ্যালয় খুলবে। যতদূর আমি এদের সঙ্গে আমার যোগাযোগ হয়, যতদূর জানি যে হয়তো আগামী 6-7 দিনের মধ্যে যে টিমগুলো বেরিয়েছে, বা খুব বেশি 10 দিনের মধ্যে আসলে সফরটা শেষ হবে। সেখানে আমি সাংঘর্ষিক কিছু দেখি না, কিন্তু এই যে সফরটা অনেক তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি 4-5টি কারণে মোটা দাগে। আমি শুরু করতে চাই যে আমাদের যে ষড়যন্ত্র কথা আমরা শুনছি, বা ষড়যন্ত্র তত্ত্ব যেটা আসলেই আমরা বিশ্বাস করি যে হচ্ছে দেশে এবং বিদেশে। আর দ্বিতীয়টি হচ্ছে যে
ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে 150 শিক্ষার্থী দেখা করলেন, উনি একটা কথা বলেছেন যে স্বপ্নের যে শুরু করেছো দূরে সরে যাওয়া যাবে না। আমার মনে হয় এটার প্রতি একটা রেসপন্স। যে 5টি পয়েন্ট আমি বলতে চাই। প্রথমটি হচ্ছে যে কেন্দ্রীয় কমিটির সঙ্গে যারা মাঠ পর্যায়ে আন্দোলন করেছে তাদের কিন্তু যোগাযোগটা হবে ফিজিক্যালি হয়নি, সো তাদেরও যে অবদান তার একটা স্বীকৃতি, এটা প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে পরবর্তীতে কি হবে, কি কর্মসূচি, এটা নিয়ে একটা কনফিউশন সবার মধ্যে আছে, জাতির মধ্যে আছে, সে মেসেজটি ক্লিয়ারলি দেওয়া যাবে। তৃতীয় হচ্ছে যে আমরা সংস্কার কর্মসূচির কথা বলছি, কিন্তু রাজনৈতিক দলগুলোর সংস্কার কর্মসূচিতে কতটুকু আগ্রহ, নাকি নির্বাচনে আগ্রহ বেশি, সেক্ষেত্রে যখন সংস্কারের প্রকৃত পক্ষে যাবে একটা অর্গানাইজ ফোর্স হিসেবে এই যে শিক্ষার্থী বা জনতা, তাদের একটি সাপোর্টের প্রয়োজন হবে, কারণ এই গভর্নমেন্টের কোনো পলিটিক্যাল বেস নেই, এটা বিপ্লব পরবর্তী একটা সরকার। চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে যে আমি মনে করি যে এই কিছু কিছু ইস্যু তৈরি হয়েছিল, কমিটি সংখ্যা অনেক কিছু একটু স্তীমিত হয়েছিল, বন্যার বা ত্রাণ কার্যক্রমের জন্য একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল। এই সফরের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে পারি যে নতুন উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে। আজকে যে টিমটি কুমিল্লাতে গিয়েছে, একটু আগে ওদের সাথে কথা হচ্ছিল যে কুমিল্লা টাউন হল মাঠ ভরে গেছে ওই শিক্ষার্থী এবং জনতায়। সর্বশেষ যে কথাটি আমি যোগ করতে চাই, কেন গুরুত্বপূর্ণ, যে নতুন স্বপ্ন বা নতুন দেশ গড়ার বা রাষ্ট্র মেরামতের যে কথাটা বলছে, সেখানে সংযুক্তির বিষয়টি খুব গুরুত্বপূর্ণ দুইভাবে। একটি হচ্ছে যে সংযুক্তি মানুষের সঙ্গে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সঙ্গে, এবং এই প্ল্যাটফর্মের সঙ্গে তাদের মাধ্যমে সরকারের সাথে সংযোগ বা মেলবন্ধন তৈরি করা। তো এই 5টি কারণে আমি মনে করি যে এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা একটু মিতু আক্তারের কাছে এই বিষয়ে সংস্কার, আমরা যেটা দেখেছি যে আসলে এই যে গণ অভ্যুত্থান এবং ছাত্র জনতার বিজয়, এই যে বিপ্লব, এটি একটা প্রাথমিক অর্জন। আমরা মনে করি যে একটা ফ্যাসিবাদ তার একটা অবসান হয়েছে, ফ্যাসিস্ট গভর্নমেন্ট বাংলাদেশ থেকে পলায়নের মধ্য দিয়ে সেটি একটা প্রাথমিক অর্জন হয়েছে। সংস্কার কি এত সহজ, এত রাতারাতি হয়ে যায়? আপনাদের কাছে আসলে আপনাদের কর্মসূচির যেটি স্যার পরিষ্কার করলেন, সময় একটা ব্যাপার, 10 দিনের জন্য আপনারা নেমেছেন, কিন্তু আপনারা কি কোনো আলোচনা করেছেন যে আসলে এই একটা টাইম অনেক রাজনৈতিক দল বলছে একটা রোড ম্যাপ দেওয়ার জন্য তাগাদা দিচ্ছে তারা, তো সব মিলে আপনাদের আসলে আলোচনার পরিসরে এটি এসছে কিনা যে আসলে সংস্কারের জন্য কতদিন প্রয়োজন? আসলে সংস্কারের জন্য কতদিন প্রয়োজন এটা তো আসলে বলা, মানে এটা কখনোই স্পেসিফিকলি বলা যাবে না যে সংস্কার আসলে কতদিনে হচ্ছে। সংস্কার, কিছু সংস্কার আছে স্বল্প মেয়াদী, শুরুটা অন্তত, কিছু দীর্ঘমেয়াদী। তো আমাদের কাজ হচ্ছে এখন আমাদের যে মৈত্রী যে সফরটা হচ্ছে, সেই সফরের নামই কিন্তু দেওয়া হয়েছে আসলে যে গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা আছে এবং দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকার স্থানীয় যে নেতৃবর্গ আছে, ছাত্র জনতা আছে, সবার সাথে একটা মত বিনিময়ের মাধ্যমে হচ্ছে যে এই মানে সফরটা আসলে মানে সফল করা। তো সংস্কারের টাইম লিমিটেশন নাই, সেটা এখন থেকে শুরু হয়ে যতদিন পর্যন্ত দেশ থাকবে, দেশ মানে স্টে করবে, প্রত্যেক দিন সংস্কার হবে, এটার কোনো নির্দিষ্ট টাইম নেই আসলে। ধন্যবাদ। আমি সহ সমন্বয়ক রাসেল মাহমুদের কাছে যেতে চাই। আমি একেবারে কোর পয়েন্ট থেকে কথা বলতে চাই। গত পরশু আমরা চট্টগ্রামে দেখেছি কিছুটা অডিটোরিয়ামে যখন কথা বলা হচ্ছিল তখন কিন্তু ভেতরে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আজকে যেমন নরসিংদী থেকে আপনাদের সমন্বয়ক, অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, তিনি কথা না বলে সেখান থেকে বেরিয়ে গেছেন। এই যে ছোটোখাটো অপ্রীতিকর ঘটনা, এগুলো আসলে আপনারা কীভাবে ট্যাকেল করবেন বা করছেন? আসলে বলতে গেলে কি, আপনার দেখেন একটা বাংলাদেশ, যখন আমরা বলতে গেলে যে বাংলাদেশকে আমরা নতুন করে স্বাধীনতা এনে দিয়েছি, বা আমরা বাংলাদেশকে অনেকেই বলে থাকে বাংলাদেশ 2.0, হ্যাঁ, যে আমরা দ্বিতীয় একটা স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাটাকে আমরা চাচ্ছি ধরে রাখতে, খুব স্ট্রংলি ধরে রাখতে চাচ্ছি, যাতে হচ্ছে আমাদের এই বাংলাদেশটা দ্বিতীয়বার এমন কোনো বিপদের মুখোমুখি না হয়, যে একটা বিপদ আমরা গত 15-16 বছর ধরে পার করে এসেছি। বলতে গেলে পুরো সময়টাই বিপদ ছিল আমাদের জন্য, বিপজ্জনক ছিল, লাইফ রিস্কে ছিল, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গাটা কাটিয়ে উঠে যখন আমরা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, তখন কিছু কুচক্রী মহল থাকবে আমাদেরকে বাজেভাবে হচ্ছে গিয়ে মন্তব্য করার জন্য বা আমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য। আর আপনি যে ব্যাপারটা আনছেন যে হচ্ছে ছোটোখাটো যে ব্যাপারগুলো হচ্ছে, এগুলো খুবই সিলি ব্যাপার আমি মনে করি। কারণ হচ্ছে ধরেন জনপ্রিয়তার দিক দিয়ে বলেন বা একজন সেলিব্রিটির কথা বলেন, সে যেখানেই যাক না কেন তার দোষ ত্রুটি সামান্য না সামান্য থাকবে, সে কিন্তু শতভাগ
একদম হচ্ছে গিয়ে সফল মানুষ হতে পারবে না বা হচ্ছে গিয়ে ত্রুটিপূর্ণ হতে পারবে না, সামান্য কিছু ভুল ত্রুটি থাকবেই। ধরেন সার্জিস ভাই বা হাসনাত ভাই যেখানেই গিয়েছে, আপনি 100 জন যদি মানুষ থাকে 100 জনের মন জয় করা তার দ্বারা কিন্তু সম্ভব না। 2-1 মানুষ থাকবে যার বিরোধিতা করবে, 2-1 মানুষ থাকবে যে তার স্বার্থটাকে হচ্ছে হাসিল করতে পারে না, তখন হয়তো বা ওই ব্যক্তির বিরুদ্ধে লাগতে পারে, কিছু কটু কথা বলতে পারে। তো এই ব্যাপারটাকে আমরা স্কিপ করেই যেতে হবে বরাবর, কারণ আমরা জানি যে একটা গণতান্ত্রিক দেশে যেখানে হচ্ছে ম্যাক্সিমাম প্রায়োরিটি দেওয়া হয়, সেই জায়গাতে আমি বলবো যে আমাদের ছাত্র জনতা জনপ্রিয়তা বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছে নেতৃবৃন্দ, তাদের যে জনপ্রিয়তা এখানে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম, আপনি যদি বলেন 99% কিন্তু আমাদের পজিটিভ রিভিউ আসে বা পজিটিভ কথাবার্তা আমাদের পক্ষে। সুতরাং আমরা 1% নিয়ে ভাবছি না এটা কুচক্রী মহল থাকতেই পারে বা আমাদের বিরুদ্ধে লেগে থাকতেই পারে, ওই ব্যাপারটা আমরা স্কিপ করে সামনের দিকে কিভাবে এগিয়ে যেতে পারি এটাই দেখতে হবে। আপনার ভাবনার জগতে আরেকটু একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। এই যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের পরাজয় এবং পলায়ন, এরপরে তাদের নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী নিঃসন্দেহে আওয়ামী লীগের মতো একটি দলে ছিল, তাদের দুঃশাসনের সময় এই 17 বছর প্রায়, সেখানে যারা মোটা দাগে গ্রেফতার হয়েছে এখন পর্যন্ত তাদের সংখ্যা হাতে গোনা, এবং বাকিরা এখনও কিন্তু এই রাষ্ট্রেই অবস্থান করছে অধিকাংশই। কিছু হয়তো পালিয়ে গেছে, সেটি ভিন্ন বিষয়, কিন্তু এই যে অপ্রীতিকর ঘটনা ঘটছে, তাহলে আমরা দেখেছি যে আপনাদের আন্দোলনে আমরা দেখেছি একেবারে 71-এ সেই যে বিজয় হয়েছিল আমাদের, এবং 24-এর যে বিজয়, 24-এ আমাদের যেটি টনক নড়েছে যে শিক্ষার্থীদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকে গিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই বাসায় শিক্ষার্থী আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন, আমরা নিজেরাও করেছি এইসব প্রতিবেদন। সেখানে গণগ্রেফতার কিন্তু এখনো শুরু হয়নি। আপনি দেখেছেন যে মামলা কিছু হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে তাদের ভূমিকাটা আসলে কি, তারা কিভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে কিনা, এটা আপনারা কিভাবে উপলব্ধি করতে পারবেন? বা পুলিশে যারা আছে, পুলিশ বাহিনীর নিয়েও অনেক কথা রয়েছে, সেগুলো সব মিলে আসলে কেমন দেখছেন এই জায়গাগুলো আপনারা? আসলে একটা ঘুণে ধরা রাষ্ট্র বলা যায়, যেহেতু 15-16 বছর ধরে তাদের সিস্টেমেটিক ওয়েতে একটা রাষ্ট্র চলেছে। তো সেই জায়গা থেকে আমরা চাইলেই ধরেন একটা গভর্নমেন্টকে ফেলে দিলাম, কিন্তু তারপরও পদে পদে অনেকেই আছে, আমরা চাইলেই তাদেরকে ফেলে দিতে পারবো না, তাহলে একটা রাষ্ট্র ভেঙে পড়বে টোটালি। তো সে জায়গা থেকে এই কুচক্রী মহল যারা রয়েছে, আপনি যেটা বলেছেন যে হয়তোবা কাউকে গ্রেফতার করা হয়েছে, আবার অনেকে গ্রেফতার করা হয় নাই, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে পায়তারা চালাচ্ছে কিভাবে আমাদের এই বাংলাদেশটাকে অস্থিতিশীল করা যায় বা কিভাবে হচ্ছে একটা সংঘাত তৈরি করা যায়। তো সে জায়গা থেকে বলতে গেলে আমাদের কিছুদিন আগে আমাদের হচ্ছে একটা যৌথ অভিযান পরিচালিত হয়েছিল, সেইটার মাধ্যমে হচ্ছে অনেকে গ্রেফতার করা হয়েছে। আশা করি আপনি যেটা জানেন, অবশ্যই জানেন যে হচ্ছে আমাদের বর্তমানে পুলিশ কিন্তু আমাদের ফিল্ডে নাই বলা চলে। যেমন আমরা আজকে যখন রাস্তা দিয়ে আসছিলাম, ট্রাফিকের অভাবেই কিন্তু অনেকটাই ঝ্যামে পড়ে গিয়েছিলাম। আমাদের হচ্ছে গিয়ে রাস্তায় ট্রাফিক নাই, আমরা পুলিশ পর্যাপ্ত পাচ্ছি না, থানাগুলোতে যদি কোনো অভিযোগ নিয়ে যাওয়া হয় সেখানেও কিন্তু পুলিশ নাই, অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। তো সে জায়গা থেকে যদি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যতদিন অ্যাক্টিভ না হচ্ছে বা হচ্ছে আমাদের দেখা যায়, আপনি যে গ্রেফতারের কথা বলছেন, এটা অভিযান চালানোর জন্য আমাদের যতটুকু বাহিনী দরকার সেটা কিন্তু এখন আমরা ফিল্ডে পাই নাই। আমরা যতক্ষণ পর্যন্ত এই বাহিনীগুলোকে না পাচ্ছি, অ্যাক্টিভলি কাজ করতে না পারতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু যারা আমাদেরকে হচ্ছে গিয়ে কুচক্রী মহল আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে তাদেরকে আইডেন্টিফাই করা হয়তো আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালো করে বলতে পারবে যে কোন সেক্টরে কারা ছিল, কোথা থেকে কারা হচ্ছে গিয়ে এগুলো করতেছে। যেমন আমাদের ডিবি ছিল, তদন্ত করতে পারতো খুব ভালো। তো সেই জায়গাতে কিন্তু ডিবির এখন কার্যকরী ভূমিকা কি বলতে গেলে নাই বললেই চলে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যখন আমাদের এই টিমগুলো অ্যাক্টিভ হবে, তখন আমরা এই কুচক্রী মহল বা যারা হচ্ছে স্বার্থান্বেষী মানুষ রয়েছে, দেশের ক্ষতি সাধন করতে চায়, তাদেরকে আইডেন্টিফাই করে বের করে আমরা বিচারের আওতায় আনতে পারবো। ধন্যবাদ জনাব রাসেল মাহমুদ। আমি একটু ডক্টর আব্দুল্লাহ মামুন আপনার কাছে জানতে চাইবো যে আসলে আমি একটু ইতিবাচকভাবে, আপনি 5টি পয়েন্টের আগে বলেছেন, আমি এই মৈত্রী সফরের সারা বাংলাদেশের মানুষ তো অপেক্ষায় রয়েছে এখনও শিক্ষার্থীদের, তারাই সংস্কার করবে, এই দেশকে বিনির্মাণে সব থেকে বেশি ভূমিকা রাখবে তারা। যদিও রাজনৈতিক দল যেগুলো রয়েছে তারাও ইতিবাচকভাবে এই কথা বলছে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো সেই জায়গা থেকে আপনি একটু এই মৈত্রী সফরের আমি যদি পজিটিভ কিছু বিষয় আপনার কাছে জানতে চাই, আসলে আপনারা কি ফাইন্ডিংস করেছেন? না, একটি তো যে 5টি পয়েন্ট বললাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা যারা মাঠে রাজনীতি করেছে এবং সরকারের প্রেক্ষাপট, এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমরা ওই জায়গাটা ফিরে যেতে চাই না যেটা ফ্যাসিস্ট সরকারের সময় হয়েছিল, যে দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি। খুব দুঃখজনক হলেও সত্য যে সেটা কিছুটা আমরা দেখতে পাচ্ছি, বা কোনো কোনো ক্ষেত্রে অনেকটা। ইভেন গতকাল আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন যে আমাদের যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে চাঁদাবাজিটা থামাতে হবে। সেক্ষেত্রে কিন্তু এটির আরেকটি তাৎপর্য আছে। তার আগে একটু বলে নেই যে এটা প্রশংসার দাবি রাখে বিএনপি, যে তারা একটা অনেক বড় দল, কিন্তু তারা চেষ্টা করছে যে এই দুর্বৃত্তায়ন
বন্ধ করার জন্য, এবং তারেক রহমান সাহেব বা সেন্ট্রালি সেটা করারও চেষ্টা করা হচ্ছে। প্রবলেমটা যেটা হচ্ছে যে সংস্কৃতির মধ্যে এই দলগুলো পরিচালিত হয়েছে এবং 15 বছর ক্ষমতায় না থাকার ফলে তাদের যে ক্ষুধা, সেটি কিন্তু নিবৃত্ত করা কঠিন, বা আমাদের সংস্কৃতি ওটা নেই। সেক্ষেত্রেও কিন্তু এটি একটি দারুণ মেসেজ দেবে যে আমাদের যে দুর্বৃত্তায়নের রাজনীতি, সেটার থেকে বেরিয়ে আসার জন্য লোকাল পর্যায়ে মেইন কথাটা আমি শুধু বলবো না, ঢাকাতেও যেটা মেসেজ দেবে যে না, এই যে ফোর্সটা, অবশ্যই যে রাজনৈতিক দলগুলো 15-16 বছর মাঠে ছিল তাদের অবদানকে আমরা কোনোভাবে ছোট করে দেখছি না, কিন্তু যে ফোর্সটা এটা করলো তারা যখন মাঠে থাকবে অটোমেটিক্যালি এটা মেসেজ যাবে। আর দ্বিতীয় হচ্ছে যে যদি এমন হতো যে এই সফরগুলো না হতো, তাহলে স্থানীয় পর্যায়ে সংগঠিত থাকা সেটাও ডিফিকাল্ট হতো। এখন যেটা হবে যে স্থানীয় পর্যায়ে যদি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং যারা জনতা যুক্ত ছিল, তারা যদি আবার স্ট্রংলি মাঠে ফিরে আসে, বা তাহলে যে পলিটিক্যাল দুর্বৃত্তায়ন সেটা থেকে কিন্তু একটু কমে যাবে, বা সেটা একটা কাউন্টার ফোর্স হিসেবে কাজ করবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই দুর্বৃত্তায়ন বা চাঁদাবাজিটা কেন হয়? একটা অদ্ভুত দেশ দেখবেন আমাদের, আপনি পৃথিবীর যে কোনো দেশে যদি দেখেন, যারা রাজনীতিবিদ থাকে তাদের পেশা থাকে, আইদার সে পাবলিক লেকচার করবে, বিজনেস করবে, অথবা তার নিজস্ব কোনো বই লিখবে, ফিলান্থ্রপি করবে, অনেক ধরনের পেশা থাকে। কিন্তু এমন একটি দেশ বাংলাদেশ যাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কোনো পেশা নাই, একটাই পেশা, সেটা পেট্রোনাইজেশন বা চাঁদাবাজি করা, দুর্বৃত্তায়ন করা। এই আন্ডারস্ট্যান্ডিংটা বোধহয় খুব গুরুত্বপূর্ণ যে রাজনীতিবিদের একটা পেশা থাকতে হবে এবং তার রাজনীতির মাধ্যমে অর্থ ইনকাম করা বা টেন্ডারবাজির মাধ্যমে, এই জিনিসটা কিন্তু পুরোপুরি যদি দূর না করতে পারি আমরা, মানে দলগুলোর মধ্যে যদি পরিবর্তন না আসে, দলের নেতা এবং কর্মীদের মধ্যে যদি ওই মানসিকতার পরিবর্তন না আসে, পেশায় রাজনীতি যদি পেশায় পরিণত হয়, জীবন ধারণের এবং বড়লোক হওয়ার, তাহলে কিন্তু খুব মুশকিল হবে। সেক্ষেত্রে এই সফরগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি চাইবো যে আমরা যে বিভিন্ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার যে কমিটিগুলো হয়েছে, যারা ইনভলভ আছে, তারা অ্যাক্টিভ থাকবে এবং এটাকে কাউন্টার করার চেষ্টা করবে। ধন্যবাদ। আমরা দেখেছি যে আপনার আসলে এই কথা একেবারেই যুক্তিসঙ্গত। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন কথা বলছে, ঠিক তখন আমরা দেখতে পেলাম যে সব রাজনৈতিক দল কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কণ্ঠেই কথা বলার চেষ্টা করছে। তারা যাতে কোনোভাবে নাখুশ না হয় সেই ভাবেই কথা বলার চেষ্টা করছে। এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখতে চাই। আপনারা যে আলোচনা আমরা ছিলাম সেটি থেকে আমি স্যারের কাছে প্রথমে জানতে চাই যে আসলে আপনি যেটি বললেন যে 10 দিনের এই নতুন কর্মসূচি যে সফর, আমরা আলোচনা অনেক দূরে গিয়েছি এবং সেখানে শহীদের লিস্ট, আহতদের লিস্ট এবং যারা মিসিং রয়েছে, কেউ মিসিং রয়েছে কিনা সেই লিস্ট, সব মিলে কিন্তু একটি এই যে এই উদ্যোগ কিন্তু সাধারণ মানুষের কাছে একটি নতুনত্ব। মানে এটি যেভাবেই নিতে চাক না কেন, কিন্তু এটি হচ্ছে প্রয়োজনের একেবারে পারফেক্ট টাইমে কিন্তু এই কর্মসূচিটি করা হয়েছে। তো সেখানে যারা রাজনৈতিক দল রয়েছে এই মুহূর্তে সক্রিয়, যারা নিবন্ধিত রাজনৈতিক দল বা অনিবন্ধিত যারা রয়েছেন, তাদের কি কোনো ইনভলভমেন্ট রয়েছে কিনা, কি মনে হয় আপনার কাছে? না, দুইটি প্রেক্ষাপটে ব্যাখ্যা করতে চাই যে জনতা পৃথিবীর ইতিহাসে যেখানেই বিপ্লব হয়েছে, অথবা রাজনৈতিক দলগুলো আন্দোলন করে সক্ষমতা অর্জন করে কাউকে উৎখাত করা, নতুন কিছু নিয়ে আসলে রাজনৈতিক প্রেক্ষাপটে। কিন্তু এবারে আমাদের প্রেক্ষাপটটা পুরোপুরি ভিন্ন। ছাত্র জনতা, আমি এটাকে বিপ্লবী বলতে চাই, অভ্যুত্থান না বলে। তাতে যেটা হয় যে সিভিক ফোর্সগুলো একসাথে চলে আসে। ফর এক্সাম্পল, যে এখানে যেটা হয়েছে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, আমরা যদি ইউরোপে দেখি ওই বিপ্লবে, বা রাশিয়ান বিপ্লবের পর অধিকারের জন্য আন্দোলন, তারও আগে যদি দেখি আমরা যে আমাদের উপমহাদেশে অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি, ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করেছি, একটা সোশ্যাল ফোর্স ডেভেলপ করে। আর একটা হলো পলিটিক্যাল ফোর্স এক্সিস্ট করতে পারে। দুইভাবে এই জিনিসটা হতে পারে। একটি হচ্ছে যে দুটো একসাথে অনেক সময় হয়ে যায়, আর একটা হচ্ছে সোশ্যাল ফোর্স এবং পলিটিক্যাল ফোর্স প্যারালালি অপারেট করে। কিন্তু যে ফোর্সটা বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাদের সরব উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ। না হলেই বিচ্যুতিটা ঘটে, বিচ্ছিন্নতা ঘটে। সেই জায়গাটাতে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি এখানে যেটা বলতে চাই যে আমি কোনোভাবেই দান্দিকতা এখানে দেখতে চাই না, বরং তারেক রহমান সাহেব এবং বিএনপির অন্যান্য নেতাদেরও অ্যাপ্রিসিয়েট করি, জামাত ইসলামকে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই, বাম দলগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে চাই। তারা কিন্তু একটু যে আলোচনাটা হলো এটাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছে, তারপরে তারাও এটাকে সুযোগ হিসেবে নিচ্ছে। এবং আমাদের যদি উপদেষ্টাদের বক্তব্য শুনি, পার্টিকুলারলি যে দুজন উপদেষ্টা সরকারে আছেন বৈষম্যবিরোধী শিক্ষা আন্দোলনের, তারাও একেবারে স্বচ্ছভাবে জিনিসটি বলছে যে আগে সংস্কার, তারপরে আমরা নির্বাচনের দিকে যাব। এবং আমরা এক ধরনের দেখতে পাচ্ছি, এক ধরনের কনসেনসাস তৈরি হচ্ছে, যেটি খুবই আশার কথা। তবে যে জিনিসটা আমি
তাহলে সংঘর্ষটা হবে না যদি এরকম করা যায় যে যদিও 1 মাস সময় এবং এই সরকার প্রমাণ করেছে যে জনগণের সরকার বলতে কাকে বোঝায় তাদের কার্যক্রম দিয়ে আমি আলোচনা যেতে চাই না, বাট একটা জিনিস বোধহয় দরকার এখন যে একটা অর্থনীতির কমিটি হয়েছে, গুমের কমিটি হয়েছে, অন্যান্য কমিটিগুলো হচ্ছে, রাজনৈতিক সংস্কারের কমিটি অথবা আলোচনাটা যদিও 1 মাস সময় কিন্তু একটা আলোচনা শুরু হওয়া দরকার, কারণ এখানে তো কয়েকটা স্টেপ থাকবে। প্রথমে হচ্ছে যে আলোচনার এজেন্ডা কি এবং এটার আলোচনা প্রক্রিয়া, দ্বিতীয়টি হবে যে আলোচনায় কনসেনসাস তৈরি হওয়া এই সংস্কারের, এবং সেই সংস্কার কিভাবে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা সবসময় সুযোগ হারিয়েছি, আমরা 56-তে হারিয়েছি শিক্ষা আন্দোলনে, আমরা 62-তে শিক্ষা আন্দোলনে হারিয়েছি, 56 সংবিধান প্রণয়নে হারিয়েছি, 66-70 নির্বাচনের পরবর্তী হারিয়েছি। সবগুলো সময় আমরা দেখব যে আমরা সংস্কারের সুযোগটা এসছে, কিছু কিছু এজেন্ডা আমরা এগ্রি করেছি, ইভেন পরবর্তীতে 90, 2001-এও, কিন্তু এটার মনিটরিংটা হয়নি বা কোনো ধরনের কোনো রকম একটা নির্বাচনের দিকে চলে গেছে। এবারের এই আবহাওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবং নিশ্চিত করতে হবে যে আমরা সংস্কার আলোচনা করব, পরিকল্পনা করব, সংস্কার করব, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্কারটা ঠিকমতো চলছে কিনা সেটা মনিটরিং করব। যেভাবে সবগুলো জিনিস এগুচ্ছে আমি খুব আশাবাদী যে একটা কনসেনসাস তৈরি হবে এই দুটো ফোর্সের মাধ্যমে এবং আমরা একটা আসলে নতুন বাংলাদেশ বা রাষ্ট্র মেরামত করতে পারবো। ধন্যবাদ আপনাকে জনাব রাসেল মাহমুদ। আমরা স্যারের কথার সাথে একেবারে সঙ্গতিপূর্ণ যে আমরা এটা ধরে রাখতে চাই, এটার সব মহল থেকেই চাচ্ছেন যে এটি এগিয়ে যাক এবং বাংলাদেশ আসলে নতুন করে জন্ম নেওয়া বাংলাদেশ জনসভার জনগণের প্রত্যেকটি মানুষের কথা বলে, ভোটের অধিকার থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের নিজস্ব যে মৌলিক চাহিদা সব অধিকার তারা ফেরত পায়। সেই জায়গা থেকে আপনাদের আরও একটু আপনাদের পক্ষ থেকে আমরা জানতে চাই। আসলে আমরা মানুষ হিসেবে যদি বেঁচে থাকতে চাই, প্রথমত আমাদের যে অধিকারগুলো আমরা চাই সেই অধিকারগুলো বাস্তবায়ন করতে হবে, বা মৌলিক অধিকার যেগুলো রয়েছে সেই মৌলিক অধিকারগুলোকে যদি আমরা, দেখা যায় একটা সময় আমাদের বাক স্বাধীনতা ছিল না, রাস্তাঘাটে চলার স্বাধীনতাও ছিল না, আমি যে বাসায় ফিরে আসতে পারবো সেই নিশ্চয়তা কেউ দিতে পারে নাই, আমি যে কথা বললে যদি ফেসবুকে একটা স্ট্যাটাসও লিখি তার কারণে হয়তো আমাকে কারাগারে যেতে হতো, এরকম একটা সিচুয়েশন ছিল। সুতরাং এই মৌলিক অধিকারগুলো ফিরিয়ে আনা, আর একটা রাষ্ট্র সংস্কার চাইলেই হয় না, একটা রাষ্ট্র সংস্কার করতে হলে আপনার দেখা যায় শেকড় থেকে একদম অনেক উচ্চ লেভেল পর্যন্ত আপনাকে হচ্ছে গিয়ে সংস্কার করতে হবে যদি পরিপূর্ণভাবে একটা সুস্থ দেশ আপনি চান। তো সেই জায়গা থেকে আমরা চাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এখন আমাদের যারা রয়েছে তারাও যেটা চাইবে যে একটা রাষ্ট্রকে আমরা যতদিন পর্যন্ত মানুষের জন্য, দেশের মানুষের জন্য হচ্ছে একদম সহজ সরলভাবে সাজিয়ে আনতে না পারি, সুষ্ঠু নির্বাচন মানুষের ফিরিয়ে আনতে না পারি, মানুষের জীবনযাত্রার মান হচ্ছে গিয়ে উন্নত করতে না পারি, সার্বিক দিক বিবেচনা করলে একটা রাষ্ট্রকে যতটুকু উন্নত করা যায়, আমরা যদি বলি যে আমরা একটা উন্নয়নশীল দেশ, কিন্তু বহির্বিশ্বের যে দেশগুলো রয়েছে তারা কিন্তু অনেকগুলোই রাষ্ট্র রয়েছে উন্নত, আয়তনে দেখা যায় আমাদের থেকে কম, আবার অনেকেই আছে আয়তনের থেকে বেশি, আবার দেখা যায় অর্থনৈতিক ব্যবস্থা আমাদের থেকেও কিন্তু ভঙ্গুর তাদের, তারপরেও কিন্তু তাদের স্ট্রাকচারটা অনেক সুন্দর। তা আমরা চাই আমাদের এই রাষ্ট্রটাকে আমরা সেই রকম একটা পর্যায়ে নিয়ে যেতে যেখান থেকে আমরা দেশের হচ্ছে গিয়ে প্রতিটা মানুষের জন্য হচ্ছে গিয়ে নিরাপত্তা থেকে শুরু করে মৌলিক অধিকারগুলো নিশ্চিত। ধন্যবাদ জনাব রাসেল মাহমুদ। আমি জনাব মিতু আক্তার আপনার কাছে একদম সর্বশেষ উনি যেটি বললেন যে আসলে সবাই এই শুধু বাংলাদেশ না বিশ্বের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, এই মৈত্রী যে আপনাদের মৈত্রী সফর যেটি শুরু হয়েছে, সবাই চায় যে একটি ইতিবাচক দিকে বাংলাদেশ এগিয়ে যাক, মানে উন্নয়নের দিকে এগিয়ে যাক। সেই জায়গা থেকে আসলে আপনাদের একেবারে সর্বশেষ জানতে চাই আপনারা সবাইকে সম্পৃক্ত করে এগিয়ে যেতে চান কিনা? অবশ্যই সবাইকে সম্পৃক্ত করার জন্যই আমার মনে হয় যে মৈত্রী সফর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করবে। আমি প্রথম থেকে আসলে বলতে চাচ্ছিলাম, আমি একটু স্যারের যে আপনি একটু স্যারকে যে কোয়েশ্চেনটা করলেন, তো ওই কোয়েশ্চেনে আপনি বলেছেন যে যারা শহীদ বা মিসিং যারা হচ্ছে তারা আছে, তাদের হয়ে আসলে কোনো রাজনৈতিক দল, মানে সেটা হোক লিস্টেড সেটা হোক আনলিস্টেড, তারা কোনো কাজ করছে কিনা আমি আসলে সামগ্রিকভাবে বলতে পারবো না, আমি আসলে যেখানে গিয়েছি সেটার কথা বলতে পারবো। তো আমি যখন কালকে ছিলাম নরসিংদীতে তখন দেখলাম যে আসলে ওরা নিজেরা উপস্থাপন করছে যে দেখেন আমি তো যখন শহীদ হয়েছে বা হচ্ছে আহত হয়েছে তখন তো একদম মানে ইনস্ট্যান্ট কেউ আসলে সাহায্যের জন্য আসে নাই, হয়তো বা সেটা প্রসেসিংয়ে গেছে, যেরকম উপকমিটি হয়েছে তারপর ওরা খবর নিয়ে ওইখানে কাজ করেছে। কিন্তু তার আগেই আমরা চেষ্টা করেছি, যারা শহীদ হয়েছে হয়তো বা এমনই ছিল একজন যে হচ্ছে একজনই মানে কাজ করতো, কর্মক্ষম ব্যক্তি ছিল, তো ওদেরকে আমরা চেষ্টা করেছি সাহায্য করার, ওরা ওদের জায়গা থেকে কিন্তু সাহায্য করেছে। তো সবাই মোটামুটি আমাদের এখানে এসে নিজেদের থেকে নিজেদের বিবেকের তাড়নায় কাজ করে যাচ্ছে। তো আমাদের এই মৈত্রী সফরে কিন্তু 3টা ধাপ,
প্রথম ধাপ হচ্ছে যে যারা স্থানীয়, যারা মানে সমন্বয়ক বা সহ সমন্বয়ক বা সামনে থেকে মোটামুটি তাদের একটা পিছনের লোকজনকে নিয়ে কাজ করেছে ওইখানে বা আন্দোলনে কাজ করেছে, তাদের সাথে একটা মিটিং বা তাদের সাথে আসলে কথা বলা, কিভাবে আসলে আগামীতে তারা দেখতে চায়, কি কি করা যেতে পারে এই জিনিসগুলো। দ্বিতীয় মিটিংটা হচ্ছে যে শহীদ যারা আহত নিহত তাদের নিয়ে একটা মিটিং, যে তারা আসলে কি কি চাচ্ছে আমাদের কাছে, সরকারের কাছে তাদের চাওয়া পাওয়াটা কি, এখন তাদের জন্য আমরা কি কি করতে পারি। আর থার্ড মিটিংটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গ ওই এলাকার বা যে কোনো একটা জেলার স্পেসিফিকলি ওইখানে রাজনৈতিক এলাকার, এবং সেখানে ডিসি, এসপি এবং এখন যেহেতু সেনাবাহিনীর একটা সম্পৃক্ততা রয়েছে, ওরা তৎপরতা চালাচ্ছে, তো ওইখানে কর্নেলও উপস্থিত থাকেন, সবার একটা হচ্ছে যে সমন্বিত মিটিং আছে। তো আমার মনে হচ্ছে এই তিনটা ধাপ আসলে মৈত্রী সফরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং শেষে দেখা যাচ্ছে যে সবার সাথে হচ্ছে যে মানে সবার উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য একটা সমাবেশ করা হচ্ছে বা করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে শেষ পর্যন্ত চলেছি স্যার, একেবারে 30 সেকেন্ডে আমি যদি আপনাকে জানতে চাই যে আসলেই এটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? না, আমি তো প্রথমেই বললাম যে আমি খুবই আশাবাদী। মিতু যে জায়গাটা শেষ করলো ওখানে আমিও শেষ করতে চাই যে 1 মাস হয়ে গেছে, যোগাযোগ বাড়াবে, উদ্দীপনা বাড়াবে এবং সরকারের যে কর্মসূচি নেবে সেখানে প্রত্যেকটা পর্যায়ের সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি এই প্রক্রিয়ার মাধ্যমে আবার সবাই ইউনাইটেড হবে। আন্দোলনে সফল হয়েছিল একটা প্রক্রিয়ায়, এবং এই প্রক্রিয়ায় সবাই আবার রিউনাইটেড হবে এবং আমরা যে সংস্কারের কথা বলছি, নতুন রাষ্ট্র বিনির্মাণের কথা বলছি, সেটি অর্জন করা সম্ভব হবে। একটু সময় লাগলেও সংস্কার হোক, এরপর নির্বাচন। ধন্যবাদ। কথা বলছিলাম যে আসলে রাজনৈতিক দলগুলো একই কণ্ঠে একই সুরে কথা বলছে এই মুহূর্তে, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে। তো আমরা গতকাল একটি বক্তব্য শুনেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হাসনাত আব্দুল্লাহ, অন্যতম সমন্বয়ক, তিনি বলেছেন একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতীয়তাবাদী দল বিএনপির জনাব তারেক রহমান, উনি বলেছেন শিক্ষার্থীরা যে সংস্কারের ডাক দিয়েছেন এই সংস্কারকে উনি প্রাধান্য দিয়েছেন, এবং পরে উনি বলেছেন যে সংস্কার এগিয়ে যাওয়ার পর যখন রাজনীতি বা নির্বাচনের রোড ম্যাপ, যেটি আসলে রাজনৈতিক দলগুলোর প্রথম চাওয়া পাওয়া, সেই জায়গায় উনি কিন্তু এটিকে সেকেন্ডারি অপশন হিসেবে দেখিয়েছেন, যে আসলে উনি শিক্ষার্থীদের কণ্ঠেই কথা বলছেন। তো সেই জায়গায় আসলে আপনারা, আমি যদি জামাতের কথা বলি, আপনি কালকে ছিলেন নরসিংদীতে আমি জানি, এবং সেখানে আপনি দেখেছেন, আপনি একেবারে নিজের চোখে সেখানে দেখে আসছেন, আসলে এই উপলব্ধিগুলো আপনাদেরকে কি ভাবাচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই ভাবাচ্ছে। আমার মনে হয় যে এই 16 বছর ধরে ফেসিস্ট যে সরকার ছিল বা এখন ফেসিস্ট সরকার যে দোষটা ছিল, তারা কিন্তু একটা সিস্টেম করে দিয়ে গেছে। আসলে আমার মনে হয় যে তারেক রহমান স্যার বা হচ্ছে আরও যারা আছেন, জামাতে ইসলামের বলি, হেফাজতে ইসলামের বলি, তারা আসলে মনে হয় নিজে থেকেও অনুভব করছে যে আসলে আমাদের দেশের সংস্কার প্রয়োজন। এই জন্যই হয়তো তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হয়ে বা তাদের সাথে ইতিবাচক হয়ে কথা বলছেন, এবং এই সংস্কারটা যদি হয়ে যায় দেখা যাবে যে তারাই আসলে ভবিষ্যতে আসুক বা না আসুক, আসলে দেশটাকে তো সবার সামনে উপস্থাপন করতে হবে, প্রত্যেকটা বিশ্বের সামনে উপস্থাপন করতে হবে। তো দেশটা যদি আসলে সংস্কার হয়ে ভালো একটা অবস্থানে যায়, তখন তারা যদি মানে দলীয়ভাবে যদি তারা আসেও, পলিটিক্সে চলে আসে বা সরকার দল হয়, তখন তাদেরই আসলে ক্রেডিট যাবে। সো ওই জায়গা থেকে বলা যায় যে তারা যদি আমাদের সাথে ইতিবাচক থাকেন, তাহলে অবশ্যই আসলে তাদের জন্য এটা মানে পজিটিভ হবে এবং মানে বেনিফিট আর ওদেরই হবে দিন শেষে। এই জন্য মনে হয় তারা আমাদের হয়ে করতেছেন, এবং আমরা অবশ্যই এটাকে খুবই পজিটিভ ভাবি। তারা যদি আমাদের সাথে একত্রিত থাকে এবং আমাদের সাথে ইতিবাচকভাবে জিনিসটাকে দেখে, তাহলে আমরা আমাদের কাজগুলোকে খুবই স্মুথলি করতে পারবো, খুবই মানে ফ্লোলেসলি আমরা এই কাজটা চালিয়ে যেতে পারবো। তো আমরা খুবই পজিটিভ ভাবে তাদেরকে দেখতে। ধন্যবাদ মিতু। আমি একটু রাসেল মাহমুদ, আপনি যেহেতু সহ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটার উপর ভিত্তি করে বাংলাদেশ এখন নতুন করে বিনির্মাণ করার স্বপ্ন দেখছে গোটা জাতি, আমরা একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আমি আপনার কাছে জানতে চাইব। যেহেতু শহীদ যারা হয়েছেন, শহীদ আবু সাঈদ যেদিন পুলিশের গুলিতে, প্রকাশ্যে পুলিশের গুলিতে শহীদ হন, ঠিক সেদিন আরও 5 জন শহীদ হয়েছিলেন, তার মধ্যে চট্টগ্রামের ওয়াসিম আকরামের বিষয়টা আপনারা জানেন। তো আপনাদের আসলে এখন পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রধান রয়েছেন, বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছেন, তারা আবু সাঈদের বাড়িতে গিয়েছেন, হসপিটালে গিয়েছেন, কিন্তু অন্যান্য যে শহীদ তারা কি একটু অন্তরালে পড়ে যাচ্ছে কিনা, যদিও আপনাদের তালিকায় তারা রয়েছেন? আসলে এই বাংলাদেশে বলতে গেলে ভাইরাল শব্দটা ট্রেন্ডিং হয়ে গেছে আমাদের কাছে। তো যিনি ভাইরাল হতে পারে তাকে নিয়ে আলোচনা সমালোচনা, তার কাছেই মানুষ যায়, এরকম একটা ব্যাপার চলে আসছে আমাদের বাংলাদেশে। তো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ব্যাপারটাকে হাইলাইটেড করতে চাই বা বলতে চাই জনতার কাছে, ছাত্র জনতার কাছে, যে আমরা শুধু একজন ব্যক্তি কেন্দ্রিক বা একজনকে কেন্দ্র করেই যে সেখানে যাব, তার সাথে দেখা করব, কথা বলবো, ব্যাপারটা তা না। সারা বাংলাদেশে কিন্তু আমাদের তথ্য মতে যেমন হচ্ছে গিয়ে 800 থেকে 1000-এর মতো ছাত্র জনতা নিহত হয়েছে। তো
তো সবাইকে কিন্তু আমরা আইডেন্টিফাইও করতে পারি নাই। ম্যাক্সিমাম হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, এবং আমাদের যেই মৈত্রী সফরে যেই লিডাররা গিয়েছেন বা যারা গিয়েছেন ছাত্ররা, তারা কিন্তু হচ্ছে গিয়ে তাদের সাথে দেখা করার চেষ্টা করেছেন, তাদের পরিবারের সাথে, এবং তাদের কবরগুলো জিয়ারত করতেছেন। গতকালকে যে চট্টগ্রামে যে ব্যাপারটা ছিল, সেখানে হচ্ছে গিয়ে ওয়াসিম ভাইয়ের কবর জিয়ারত করেন এমন একটা কথা যেটা আসছে। তো আমাদের এই সফরটা 10 দিনের, বলতে গেলে 7 থেকে 10 দিনের মতো সময় যাবে। সেখানে দেখা যায় যে একটা জেলাতে যখন যায়, সেখানে কিন্তু নিহত সংখ্যা 2-1 জন না, অনেক বেশিই থাকতে পারে। আমি একটা জেলাতে সফরে গেলাম, সেখানে আমি জেলা সদরে আছি, কিন্তু এই জেলার অপর প্রান্তে দেখা যায় একজন শহীদ আছে। আমি চাইলে আজকের এখানে প্রোগ্রাম শেষ করে 60 থেকে 70 কিলোমিটার সেখানে যেতে পারছি না, এই জন্য যে আজকে প্রোগ্রাম আমার এখানে জেলায় শেষ হয়ে গেল, আমি জেলার অপর প্রান্তে যে ব্যক্তি নিহত হইলো তার সাথে দেখা করলাম না, তার পরিবারের কাছে গেলাম না, এটা কিন্তু হচ্ছে গিয়ে মানায় না, এটা বলা আমাদের মানাবে না, কারণ আমরা এখনো সেই পর্যন্ত পৌঁছাই নাই। আর আমরা যে একজনের সাথে দেখা করে চলে আসছি, ব্যাপারটা তাও কিন্তু না। তো আস্তে আস্তে আমরা এই 10 দিনের সফরে প্রতিটা জেলাতে যাব, প্রতিটা জেলাতে হচ্ছে যারা নিহত হয়েছে তাদের পরিবারের সাথে দেখা করব, কবর জিয়ারত করব, যতটুকু সম্ভব আমাদের এই 10 দিনের সফরে হোক, 7 দিনের সফরে হোক, আমাদের এই মৈত্রী সফরে যারা গিয়েছেন তারা এই কাজটা করে আসবেন। আশা করি এজেন্ডা আছে কিনা আপনাদের? হ্যাঁ, অবশ্যই আছে। কারণ আমি একটা কথা সবসময় বলে থাকি, যেমন আজকে যে বাংলাদেশটা আমরা পেয়েছি, এটা যাদের বিনিময়ে পেয়েছি তারাই আজকে হয়তোবা কেউ হসপিটালের বেডে শুয়ে কাটাচ্ছেন, আবার কেউ হয়তোবা শহীদি মৃত্যু পেয়েছেন। তো সেই জায়গা থেকে দেখা যায় তারাই ফ্রন্ট লাইনে ছিল, যখন পুলিশ গুলি চালিয়েছে, ছাত্রলীগ আমাদের উপর হামলা করেছে, আমরা কিন্তু আজকে বেঁচে আছি, এখানে বিদে কথা বলতে পারতেছি। কিন্তু যারা কথা বলতে পারতেছে না এখন আমাদের সামনে বা আমাদের সাথে, তারা কিন্তু হয়তোবা চলে গেছে আমাদেরকে রেখে। যদি তারা নিহত না হতো, তাদের গায়ে যদি বুলেট না লাগতো, তাহলে সেগুলিটা আমাদের গায়ে লাগতো। সুতরাং এই তাদের ত্যাগের বিনিময়ে আমরা যে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদেরকে আমরা সর্বোচ্চ মর্যাদা দেব, সর্বোচ্চ সম্মানের স্থানে আমরা তাদেরকে রাখার চেষ্টা করব। আপনারা এখন পর্যন্ত মিসিং কিংবা আহত বা নিহত এই লিস্ট আপ কি করে ফেলেছেন কিনা? আমরা যেহেতু, যেমন আমি আপনার হচ্ছে গিয়ে স্বাস্থ্য বিষয়ক উপকমিটির একজন সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের। তো সেই জায়গা থেকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় একটা হচ্ছে উদ্যোগ নিয়েছে যে আমরা কিভাবে এই তথ্যগুলো নিয়ে কাজ করতে পারি, কিভাবে আহত নিহতদের তথ্যগুলোকে কালেক্ট করতে পারি এবং ভেরিফিকেশন করতে পারি। সেই জায়গা থেকে আমরা MIS এর তথ্য মতে প্রায় 20,000-এর মতো ডাটা আমরা পেয়েছি আহতদের, এবং নিহত সংখ্যা 1,000-এর উপরে। এগুলো আমরা ভেরিফিকেশন করব, এবং আশা করি অ্যাজ সুন অ্যাজ পসিবল 14 তারিখের মধ্যে আমরা নিহতদের একটা তালিকা প্রকাশ করব ইনশাল্লাহ। আর দেশবাসী অনেকেই হয়তো ভাবতেছে আমরা স্বাস্থ্য বিষয়ক যে উপকমিটিটা করা হয়েছে, আমরা কি কাজ করতেছি, কতটুকু এগিয়ে গিয়েছি। তো আমরা বলতে চাই যে হয়তোবা ধরে ধরে প্রতিটা মানুষকে আমাদের বলা সম্ভব না যে আমরা কি কাজ করতেছি। আমরা কাজ করতেছি ডাটা ইনপুট নিয়ে, ভেরিফিকেশন নিয়ে। ইতিমধ্যে আমরা প্রতিটা বিভাগে, জেলা এবং উপজেলা পর্যন্ত আমরা টিম দিয়েছি, ভলান্টিয়ার হিসেবে দিয়েছি। তারা সেই তথ্যগুলো হসপিটাল থেকে নিয়ে আমাদেরকে দিতেছে, এবং হচ্ছে কিছু মিসিং ইনফরমেশন থাকতে পারে যেগুলো হচ্ছে কি আমরা হসপিটালে পাই নাই, বা স্পট ডেড পার্সন যারা আছে তারা কিন্তু হসপিটালে যায় না অনেকে, সেই তথ্যগুলো আমাদের এই ভলান্টিয়াররা এনে দিচ্ছে আমাদেরকে। সেই জায়গা থেকে আমরা পুরোপুরি একটা স্ট্রাকচার গঠন করে সুন্দরভাবে তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করতেছি। আশা করি যত দ্রুত সম্ভব এগুলো আমরা জাতির সামনে উপস্থাপন করব। ধন্যবাদ এই কাজটির জন্য। বিশেষ করে আমি ডক্টর আব্দুল্লাহ মামুন স্যার আপনার কাছে আবার একটু আসতে চাই। আপনি শুনলেন যে আসলে শিক্ষার্থীরা কি করছে, এবং এই যে মৈত্রী সফর, এই সফরের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি একটি ট্রান্সপারেন্ট, স্বচ্ছ একটি তালিকা তৈরি হবে, যেখানে মিসিং, আহত এবং যারা নিহত হয়ে শহীদ হয়েছেন এই 24শে গণঅভ্যুত্থানে। আমি আপনার কাছে জানতে চাইব যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অনুপ্রেরণাদায়ক শিক্ষক হিসেবে শুরু থেকে ছিলেন শিক্ষার্থীদের পাশে। এখন শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় কিছুটা হলেও অপ্রীতিকর ঘটনার শিকার হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা তাদের ফিনান্সিয়াল একটি সংকট রয়েছে। আপনি জানেন তাদের কিন্তু কোনো স্টেক থেকে, মানে তাদের এই যে সফর করা বা তাদেরকে বিভিন্ন জায়গায় শুধুমাত্র এই সফরের জন্য, মৈত্রী সফরের জন্য তাদের বিশেষ কোনো ফান্ডও নেই। তো এই জায়গাগুলো আপনারা আসলে শিক্ষকরা যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কোনো পরামর্শ দিয়ে, সহযোগিতা দিয়ে কোনোভাবে কি কোনো কিছু করতে পারছেন কিনা? হ্যাঁ, একটু বোধহয় ব্যাকগ্রাউন্ডটা বললে ভালো হবে। যখন আমাদের শিক্ষার্থীরা মাঠে ছিল, আমরা কিন্তু আমি তো শিক্ষকতা করি, আমার ইনকামের লিমিটেশনস আছে, বাট আমরা কিন্তু সেই সহযোগিতাটা শিক্ষার্থীদের দিয়েছি, এবং এখনও সেটা অব্যাহত আছে। যখনই আমরা ফিল করছি বা এগিয়ে আসছি, ওরা নিজেরা ফান্ড কালেক্ট করে এটা করছে। বাট যখনই আমাদের কখনো কন্ট্রিবিউশনের স্কোপ এসছে, ব্যানার তৈরি করা, মাইক তৈরি করা, কনভেন্স, এগুলো আমরা সবসময় প্রোভাইড করেছে, এবং এখনও সেই সাপোর্টগুলো দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে তারা নিজেরাই করছে। কিন্তু যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আপনি একটা সাংগঠনিক কাঠামোর
দিকে এটি যাবে কিনা বা আলটিমেটলি কোন জায়গায় যাবে। আমি সেখানে দেখি যে আমি কোনোভাবেই চাই না যে মডেলটা ফলো করে এসছে এটা ক্রাউড ফান্ডিং এর মতো, জনগণের ক্রাউড ফান্ডিং এর মতো। আমি ওটাতে যাচ্ছিলাম যে একটা সফলভাবে ক্রাউড ফান্ডিং আমাদের বাচ্চারা করে দেখিয়েছে এবং অভূতপূর্ব, যে যায়নি, এবং আমি ত্রাণ কাজের সাথে যুক্ত ছিলাম, আমি এটা জানি। সো ক্রাউড ফান্ডিং এর মডেলটাই সম্ভবত আলটিমেটলি যাবে, কোনো সংগঠন এখানে স্ট্রাকচারাল ওয়েতে এখনই করে। সো আমার ধারণা এটা ছোট্ট পরিসরে এখন আছে, বাট বড় পরিসরে যাবে। কিন্তু যে জায়গাটিতে আশঙ্কার জায়গাটা সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় তো খুলবে, তাদের অ্যাক্টিভিটিগুলো কীভাবে রিশেপ হবে, যে প্রশ্নটা আপনি শুরুতে আমাকে করেছিলেন। তো আমার মনে হয় যে সেই জায়গাটাতে একটা ভালো সেটা উদ্যোগ হচ্ছে নাগরিক কমিটি যেটা গঠিত হলো, তো তাদের মাধ্যমে একটু ব্রডার পার্সপেক্টিভে গেছে। একটু 3টা ঘটনা একসাথে ঘটেছে কিন্তু গত কয়েকদিনে, খুবই আশাব্যঞ্জক। একটা হচ্ছে নাগরিক কমিটি গঠন, প্রধান উপদেষ্টার সঙ্গে একটা যারা বঞ্চিত মনে করতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের, তাদের এবং সফর, 3টি একসাথে ঘটেছে। তো এরপরে আমি আশা করি যে আমাদের শিক্ষার্থীরা দারুণ মেধার পরিচয় দিয়েছে, একটার পর একটা কর্মসূচি কি হবে। সেক্ষেত্রে পরবর্তী স্টেপে আমার ধারণা যে একটা কর্মসূচি বা আরেকটা স্ট্রাকচার, কর্মসূচি না বলে রাদার আমি বলবো স্ট্রাকচার আসবে, যে কিভাবে আমরা সামনে এগোবো। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে ক্রাউড ফান্ডিং উইল বি এ সলিউশন। অ্যান্ড ইন টার্মস অফ দি কাকে ইনভলভ করবে না করবে, এটা একটু বাড়ছে, অনেকের উৎসাহ উদ্দীপনা আছে। আপনি যে কথাটা একটু বললেন যে অনেকে এইটা পরিচয় দিচ্ছে, ওটা পরিচয় দিচ্ছে, সেগুলো কিন্তু এক ধরনের সমন্বয় করা যাচ্ছে, যেটা মিতু শুরুতেই বলেছিল যে সেগুলো আস্তে আস্তে গুছিয়ে আসবে। এটা সাস্টেইনেবিলিটির জন্য এখন 3টে জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে একটি আদর্শ যেটি অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে, যে বৈষম্যের বিপক্ষে। দ্বিতীয়টি হচ্ছে একটি কাঠামো, যে কোন কাঠামোর মধ্যে যাবে সেটিও গুছিয়ে আসছে। মেডিকেল কমিটি হচ্ছে, ওদের ত্রাণ কমিটি থেকে জাতীয় কমিটি হচ্ছে, সফর হচ্ছে। আর চতুর্থটি হচ্ছে আসলে অর্থনৈতিক একটা সংস্থান লাগবে, এবং সেখানে আমি বিশ্বাস করি যে আস্তে আস্তে যদি এটা একটা ব্রডার প্ল্যাটফর্ম হয়, এবং আমি খুব মন থেকে দেখতে চাই যে আমেরিকান মডেল, ইউরোপিয়ান মডেলে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আমাদের ছেলেরা নতুন একটা রাজনৈতিক দর্শনের সৃষ্টি করবে বা রাজনৈতিক অর্থায়নের ব্যবস্থা করবে। এটা ওপেন, যে কত টাকা আসবে সবাই জানে, সেটাও কিন্তু একটা নতুন সংস্কৃতি হবে বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি যে এখানে ত্রাণের মতোই আমরা আশা করি যে যদি আদর্শের জায়গাটা ওটা থাকতে পারে, যদি জনগণকে সঠিক মেসেজ দিতে পারে, তাহলে ক্রাউড ফান্ডিং এর মধ্যেও রাজনৈতিক দল যে পরিচালিত হতে পারে, ক্ষমতায় টিকে থাকতে পারে, ক্ষমতায় আসতে পারে এবং যেতে পারে, সেটা বোধহয় প্রমাণ করা যাবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু মিতু আক্তারের কাছে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যখন সাংস্কৃতিক কেন্দ্র যদি বলি, একদম টিএসসি যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে কমপক্ষে 50টি সংগঠন রয়েছে যারা হচ্ছে এভাবেই, তাদের নিজস্ব কোনো ফান্ড নেই। আমি যদি একেবারে ডাকসুর কর্নার একটি প্রগতির পরিব্রাজক দল, মানে প্রপদ নামে একটি সংগঠন দীর্ঘদিন ধরে আমাদের সময় তখন ক্যাম্পাসে তাদের কার্যক্রমও ঠিক এরকম ছিল আর কি। তখন এখন আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যদি বড় কোনো রোগে আক্রান্ত হয়, তখনও কিন্তু এভাবে একটা ফান্ডিং এর একটা সিস্টেম থাকে। তো সেই জায়গা থেকে কিন্তু আসলে ডেভেলপ হতে হতে এখন ক্রাউড ফান্ডিং এর যে আসলে থিম আপনারা দাঁড় করিয়েছেন, এটি হচ্ছে সব থেকে আধুনিক আমাদের কাছে মনে হয়েছে। তো সেই জায়গায় আপনাদের সাথে এখন পর্যন্ত যারা রয়েছেন, আমরা 2-1জন প্রশ্ন তুলেছেন, এর মধ্যে গণমাধ্যম কর্মীদের কাজই হচ্ছে প্রশ্ন করা। তো সেখানে সার্জিস যেমন উত্তর দিয়েছে যে আসলে বিভিন্ন জন বিভিন্ন দিন আমাকে গাড়ি দেয়, আমি গাড়িতে উঠি, কিন্তু কোনোটাই আমার না, এরকম বিষয়টি আর কি। এটা তো ভালোবাসার একটা জায়গা, আবেগের জায়গা। তো সেই জায়গায় আসলে আপনারা সব প্রশ্ন উত্তর দেওয়ার মতো ক্ষমতা আপনাদের সব সময় থাকবে কিনা? সেটা অবশ্যই থাকবে। আসলে আমরা প্রশ্ন দেওয়ার জন্যই, আমরা সবসময় মানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা আসলে রেডি। যে কোনো প্রশ্ন আসলে আমরা হচ্ছে যে সেটার উত্তর দিতে পারবো বলে আমরা মনে করি। যে কোনো প্রশ্ন আমাদের সামনে আসবে, সেটা হোক সার্জিস ভাই, সেটা হোক হাসান আব্দুল্লাহ ভাই, তারা সবসময় মানে জনগণের যে এতটাই কনফিডেন্ট আপনারা, যে আমরা কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট তো কখনই না, কনফিডেন্ট যে আমাদের জায়গায় যেহেতু আমরা পার্সোনালি এবং আমাদের যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার বা যারা কাজ করছে প্ল্যাটফর্মে, সবাই এতটাই স্বচ্ছ যে আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো। এবং আমাদের যে সংস্কৃতি দাঁড়িয়েছিল যে একটা প্রশ্ন করা মানে তাকে আঘাত করা, প্রশ্ন করা মানেই তাকে সন্দেহ করা, প্রশ্ন করা মানেই সে একটি বিব্রত ফিল করা, সেই জায়গা থেকে উত্তরণের পথ কি হয়েছে? অবশ্যই হয়েছে। আমরা তো জায়গা করেই দিলাম 5 তারিখের পরে যে আপনারা হচ্ছে যে এখন স্বাধীন, আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, সেটা যে কাউকে করতে পারেন, আপনাকে আর কেউ বাধা দিবে না। আমরাই এই জায়গাটা ওদেরকে করে দিয়েছি, এবং তারা চাইলে আমাদেরকে কেন, যে কাউকে সেই প্রশ্নটা করতে পারে, এবং আমরা তার মাধ্যম যে আমরা হচ্ছে তাদেরকে এটা এই ফ্লোরটা দিয়ে দিয়েছি যে
আপনাদের উপর এখন যে প্রধান উপদেষ্টা রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যদি এই মুহূর্তে বিশ্ব র্যাঙ্কিং করা হয় তাহলে উনি আমার বিশ্বাস নাম্বার 1 থাকবেন উনি, কারণ ওনার বিশ্ব শান্তিতে নোবেল পুরস্কার থেকে শুরু করে বড় বড় যত পুরস্কার আছে সারা পৃথিবীতে উনি অনেক সবগুলোই মোটামুটি পেয়েছেন। তো সেই জায়গা থেকে উনি বলেছেন যে তোমরা দূরে সরে যেও না। কেন এইরকম আবেগী কথা উনি বললেন? এই যে উনি আবেগী কথা, আসলে উনি তো চায় যে ওনার যারা আছেন তারা, আমার চোখে কিন্তু পানি দেখেছি। হ্যাঁ অবশ্যই, আমি নিজেও এখানে উপস্থিত ছিলাম এবং আমি নিজের চোখে দেখেছি ওনাকে। তো আমি এখানে বলবো যে উনি প্রথমত একটা ইমোশনাল মানুষ, আমাদের ভাষা বুঝে। একটা কথা এখানে উপস্থাপন হয়েছিল যে স্যার একদম সরাসরি ডিরেক্ট বলেছে, স্যার আমি আপনাকেও ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে স্যার আপনার বয়স 84 কিন্তু আপনি 24-এর একজন মানুষের হচ্ছে যে ভাষা বুঝতে পেরেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে যেহেতু আমরা ছাত্র জনতাই ওনাকে এনেছি, সেই জন্য ওনার বলা যায় যে পায়ের নিচের মাটি হচ্ছে আমরা। সো উনি কখনোই চাইবে না যে ওনার থেকে আমরা সরে যাই, তাহলে উনি একা হয়ে যাবে। আমরা আরেকটা ছোট্ট বিরতিতে যাব। প্রিয় দর্শক, টেবিল টকের সাথেই থাকুন। আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আপনাদেরকে বিস্তারিত আলোচনায় শেষ করব। মানুষ